বাংলাদেশে এই মুহূর্তে বাস্তবতায় পিআর ব্যবস্থায় রাজনৈতিক ঐকমত্য হচ্ছে না। ভোট প্রচার ব্যাপারটাই তো একটা খুবই মানে অগণতান্ত্রিক চিন্তা। মানে আমরা যে ছাত্র আন্দোলন করতাম এটাকে আমরা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমরা কাদের পক্ষে রাজনীতি করছি। আমাদের তো একটা আন্দোলন করছি বটে, কিন্তু একটা রাজনীতি তৈরি হচ্ছে। আপনারা গণমানুষের রাজনীতি করেন, কিন্তু ভোটের মাঠে আপনাদের এই রাজনীতিটা গণমানুষের হয়ে ওঠে না কেন? এটা কি রাজনৈতিক ব্যর্থতা মনে করেন? এই কারণে বলছি, আপনারা যখন নির্বাচনে যখন ভোটের হিসাবটা হয়, আসলে ম্যাথমেটিক্যাল হিসাবটা হয়, তখন দেখা যায় যে আপনাদের ভোটের অংশটা খুব কম থাকে। আপনি দুবার নির্বাচন করেছেন, দুবার বলতে একবার জাতীয় নির্বাচন, একবার মেয়র নির্বাচন করেছেন, সেই জায়গাতে ভোটের হারটা খুবই পুয়ার ছিল। এইটা কেন হয়? এটা কি আপনাদের কোনো রাজনৈতিক ব্যর্থতা কিনা? মানে ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, তাহলে আমি যে দুটো নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলাম, 2015 সালে ঢাকা নর্থের মেয়রাল ইলেকশন আর 2018 সালে ন্যাশনাল ইলেকশন, দুইটা নির্বাচনই তো মানে মানে এটা কোনো মানদণ্ডই না। মানে এটা দিয়ে বিচার করা যাবে না। কারণ হচ্ছে যে 15 সালেও ব্যাপক কারচুপির নির্বাচন হয়েছে, 18 সাল তো মধ্যরাতের ভোট ডাকাতি হয়েছে, ওখানে তো কোনো ভোটই হয়নি। ফলে এই দুইটা দিয়ে বিচার করা যাবে না আসলে আমাদের ভোট কত। এক, দুই হচ্ছে সাধারণভাবে যখন একটা গণতান্ত্রিক শক্তি কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানে সে বেঁচে থাকে, বিকশিত হয়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক শক্তির বিকাশ হবে না। এইটা হচ্ছে একটা বড় জায়গা। ফলে ওইটা একটা বড় বিষয়ের জায়গা যে গণতান্ত্রিক শক্তি হিসেবে আমরা আসলে যেহেতু অনুকূল পরিবেশটা আমাদের জন্য একেবারেই প্রতিকূল পরিবেশ ছিল, সেটা আমাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করেছে। আরেকটা জিনিস হয়েছে যে এই অগণতান্ত্রিক ব্যবস্থা এবং আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামোটা এখনো ক্রিয়াশীল, সেই অর্থনৈতিক কাঠামো জনগণের মধ্যে স্বাধীনভাবে মত প্রকাশ করতে, তার অবস্থান গ্রহণ করতে নানা ধরনের বাধা তার সৃষ্টি করে। এটা কেবল আমাদের প্রশ্ন না, মানে আমাকে যে সমর্থন করবে সে আসলে স্বাধীনভাবে কাজটা মুক্তভাবে এটা করতে পারছে কিনা, তার যে সামাজিক অর্থনৈতিক নানান ক্ষমতার কাঠামোর মধ্যে সে যেভাবে আটকে পড়ে থাকে, মানে তার অস্তিত্ব যেভাবে বাধা থাকে, তার ফলে তার ওইটাকে অতিক্রম করে শেষে ভোট দেওয়াটা একটা বড় ধরনের ধাক্কা লাগে, বড় ধরনের উত্থান ঘটতে হয় মানুষের। সেই জায়গাটা মানে তৈরি করাটাই আমাদের কাজ ছিল, এবং 24-এর গণঅভ্যুত্থান এইটা অনেকটুকু তৈরি করেছে বলে আমরা বিশ্বাস করি। সেটা ধরেন তৈরি হয়েছে, কিন্তু ভোটের মাঠের যে ভোটের জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম যে ভোটের জায়গাটা তো নিশ্চয়ই এখন পর্যন্ত তৈরি হয়নি, এবং এই কারণেই আমরা একটু ভিন্ন কথা বলবো। আমি এটার সাথে একটু প্রশ্নটা যুক্ত করে দিই। এই কারণেই কি ছোট দলগুলো পিআর সিস্টেমের পক্ষে তাদের মতামত ব্যক্ত করছে কিনা, বা যদি পিআর সিস্টেম চালু হয় সেই ক্ষেত্রে আপনাদের মতো দলগুলোর জন্য কি সুবিধা হবে কিনা? দেখুন, পিআর সিস্টেমটা হচ্ছে যে আমরা যে মডেল ফলো করি, যে ফার্স্ট পাস্ট দি পোস্ট, মানে এইটাই কিন্তু গণতন্ত্রের একমাত্র মডেল না। মানে এখানে আসলে এই যে মানে পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে প্রায় 80-এর উপরে দেশে আপনার সংখ্যানুপাতিক কিংবা পিআর সিস্টেম চালু আছে। এখন পিআর সিস্টেমে যেটা ঘটে, জনগণের অধিকাংশ মানে সকল অংশের একটা মতামতের প্রতিফলন ঘটার সুযোগ তৈরি হয়। আপনি ফার্স্ট পাস দিবেন, তো আপনি এক ভোট বেশি পেলে তো আপনি মানে চলে যাচ্ছেন। আপনি 49 জন, মানে 100 জনের মধ্যে 51 পেলে আপনি পেয়ে যাচ্ছেন, 49টা ভোটের কিন্তু মূল্যটা থাকছে না। সেই প্রতিনিধিত্বটা নিশ্চিত হয়। গণতন্ত্র কেবল কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, গণতন্ত্র মানুষের সংখ্যাগরিষ্ঠ দায়িত্বভার পাচ্ছে, কিন্তু সংখ্যালঘিষ্ঠের অধিকারও কিন্তু সেখানে প্রতিষ্ঠিত থাকছে, এবং সংখ্যালঘিষ্ঠ যে থাকছে অর্থাৎ বিরোধী দল যে হচ্ছে, তারাও গণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। সেই অংশীদারিত্ব থাকতে গেলে ওই সংখ্যানুপাতিক ব্যবস্থা এই ফার্স্ট পাস দি গোলের মানে পোস্টের চাইতে অধিকতর প্রতিনিধিত্বমূলক। সে কারণে আমরা সেটা চাইছি, এবং ডেফিনেটলি যে ছোট দল বলতে আপনি যাকে বোঝাচ্ছেন যে তুলনামূলকভাবে যার ভোট কম, কিন্তু ওই ভয়েসটাও শোনা যাচ্ছে, ওই ভয়েসটাও সংসদে যাচ্ছে, তাহলে আপনি সমাজের কত অংশের কণ্ঠকে নিয়ে আসতে পারবেন সেটার জায়গাতে। কিন্তু দেখুন, এই আমরা তো অনেকগুলো ব্যবস্থা চাইতে পারি। বাংলাদেশে এই মুহূর্তে বাস্তবতায় পিআর ব্যবস্থায় রাজনৈতিক ঐকমত্য হচ্ছে না, যে নিম্নকক্ষ মানে সাধারণ সংসদ নির্বাচনে
যেহেতু দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে, ফলে নিম্নকক্ষে আর এখনো ঐকমত্য হয়নি পিআর সিস্টেম নিয়ে। সে কারণে আমরা বলেছি যে অন্ততপক্ষে উচ্চ কক্ষে পিআর সিস্টেম হোক, যেটার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় অন্তত প্রতিনিধিত্বের জায়গাটা পাবো, এবং সেই ক্ষেত্রে ভোট ব্যবস্থায়ও কিছু বদল ঘটবে। যেমন একটা কথা আছে না যে আপনাকে ভোট দিলে তো আমার ভোটটা নষ্ট হবে, মানে আপনি তো জিতবেন না। তাহলে ভোট আলটিমেটলি চলে আসে দুইজনের মধ্যে, মানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে, যার জেতার সম্ভাবনা বেশি। বাকি ভোটগুলো মনে হয় যে এটা পচে গেল আর কি, পচে যাওয়ার মতো। তো এখন এইটা তো ভোট পচার ব্যাপারটাই তো একটা খুবই মানে অগণতান্ত্রিক চিন্তা, কিন্তু এটা আমাকে সিস্টেম সেই দিকে আমাকে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে পিআর ব্যবস্থা কিন্তু মানে অধিকতর প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। সেইটা অন্তত শুরু হিসেবে আমাদের উচ্চকক্ষে আমরা যাত্রা করলে সেটা বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন আনতে পারে বলে আমরা বিশ্বাস করি। জুনায়েদ সাকি, আমরা একদম আলোচনার শেষ দিকে ছোট ছোট ঝটপট কয়েকটি প্রশ্নের উত্তর নিতে চাই। রাজনীতিতে আপনি কাকে অনুসরণ করেন বা আপনার রাজনীতির মডেলকে? বাংলাদেশে তো মাওলানা ভাসানীকে আমরা আমাদের মানে রাজনীতিরই দিশারি মনে করি, এবং এই দেশের গণমানুষের সংগ্রামে তার স্বার্থ রক্ষায় সবচেয়ে বড় নেতৃত্ব হিসেবে আমরা তাকে মনে করি। সারা বিশ্বের জাতীয় মুক্তি সংগ্রাম, জনগণের মধ্যে সমতা প্রতিষ্ঠা কিংবা এই যে সাম্যবাদী আন্দোলনে যত নেতৃত্ব তৈরি হয়েছে, বড় নেতৃত্ব, তাদের কাছ থেকে আমরা মনে করি যে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা তাদেরকেও মানে আমাদের জীবনের অংশ। আগামী নির্বাচনে কি বামপন্থী দলগুলো একজোট হবে মনে করেন? বিভিন্ন রকম জোটের বামপন্থীরা তারা একটা জোট করার হয়তো চিন্তা করছেন, আবার এখানে যারা তুলনামূলকভাবে একটু উদার গণতান্ত্রিক এবং দল, মধ্যপন্থী দল, কিছুটা বাম ঘেঁষা দল, এরকম কয়েকটি দল মিলে আপনার তারাও একটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, বিএনপি এবং তার কেন্দ্রিক একটা অ্যালায়েন্সের চেষ্টা। আপনার দল যদি জামাত থেকে কখনো প্রস্তাব পায়, আপনারা কি জামাতের সাথে জোটে যাবেন? দেখুন, আমরা কার সাথে জোটে যাব এটা নির্ভর করবে যে প্রথমত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি কারা কিভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করে। তো মানে সেইটা একটা জায়গা। জামাত ইসলামের ব্যাপারে আমাদের অবস্থান তো দীর্ঘদিন ধরে আমরা পরিষ্কার করে এসেছি। প্রথমত তাদের যে রাজনীতির জায়গা, সেইটা একটা আমাদের সমালোচনার জায়গা আছে। অন্যদিকে তাদের ৭১ সালে তাদের ভূমিকা, এবং সেই জায়গা থেকেও আমরা তাদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট আছে। আপনার দলের প্রতীক কি হবে? আমাদের দলের প্রতীক হচ্ছে মাথাল। আমাদের কৃষকরা যেটা মাথায় পরে ফসল কাটে। রাজনীতি যদি না করতেন কি করতেন তাহলে? কোন পেশায় যেতেন? বলা মুশকিল, তবে শুরুর দিকে খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, যদি রাজনীতিতে কোনোদিন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার সুযোগ হয়, সর্বোচ্চ যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইচ্ছা আছে কিনা? জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো দায়িত্ব গ্রহণে আমরা প্রস্তুত আছি। তরুণরা এখন তো রাজনীতিতে প্রচুর অংশগ্রহণ, বা আগামীর রাজনীতি তারুণ্য নির্ভর হবে। তারুণ্যের জন্য কি আপনার কোনো স্লোগান আছে কিনা? দেখুন, একটা সমাজে যখন তরুণরা রাজনৈতিক সচেতন হয়ে ওঠে এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করে, তখন সেই দেশের রাজনীতির মানে যাকে বলে যে একটা ইতিবাচক ভবিষ্যৎ তৈরি হওয়ার সম্ভাবনাটা শক্তিশালী হয়। আমাদের ছাত্র জীবনে আমরা যখন বিশ্ববিদ্যালয় অঙ্গনে মানে পা রেখেছি, তখন আমরা এই স্লোগানটা তুলেছিলাম যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, জনগণ, মেহনতি জনগণ, তারাই তো সংখ্যাগরিষ্ঠ। তো জনগণের স্বার্থ রক্ষায় তাদের রাজনীতির বিকাশে সহায়ক ছাত্র আন্দোলন করতাম। মানে আমরা যে ছাত্র আন্দোলন করতাম, এটাকে আমরা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা কাদের পক্ষে রাজনীতিটা করছি? আমাদের তো একটা আন্দোলন করছি বটে, কিন্তু এটা একটা রাজনীতি তৈরি হচ্ছে। সেই রাজনীতিটা কার পক্ষে যাবে? আমরা কিন্তু বৃহত্তর জনগণের স্বার্থের পক্ষে রাজনীতিটা করতে চেয়েছি ছাত্র জীবন থেকে। আমরা এখনও সেই তরুণদেরকে ওই কথাটা বলবো যে আজকের তরুণরা বাংলাদেশের একটা ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করতে পারবে যদি তরুণদের সমস্ত সক্রিয়তা, চিন্তা এবং বাস্তব তৎপরতা, সেটা তারা যদি জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে পরিচালিত করে। একদম শেষ প্রশ্ন করতে চাই জুনায়েদ সাকি, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এটা আপনি বিশ্বাস করেন কিনা? এখন যে বেশ কিছু জায়গায় আমরা মবের সংস্কৃতি দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, এগুলো সব ছাপিয়ে উঠে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গণতান্ত্রিক কারো কাছে ক্ষমতা হস্তান্তর হবে বলে এটা আপনি মনে করেন কিনা? দেখুন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ইতিমধ্যে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এই ব্যাপারে তারা বদ্ধপরিকর।
এবং আমরা নিজেরা হিসেব করে দেখিয়েছি যে রোজার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করলে সেটাই হবে সবচেয়ে উপযুক্ত সময়, এর পরের সময় আর উপযুক্ত নয়। এবং ইতিমধ্যে তিনি সে ইঙ্গিতও দিয়েছেন যে রোজার আগে আমরা সেইটা, তার মানে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাস রাখতে চাই। এবং এটা প্রয়োজনীয় এই দিক থেকে যে আমাদের সংস্কার কাজ যেভাবে এগোচ্ছে, বিচার প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে আমরা এই দুটোর মানে যে একটা মানে এটা একটা এক্সটেনশন, সম্পর্কিত, বিচার সংস্কার এবং নির্বাচন একটা সম্পর্কিত বিষয়। কাজে এটা সম্পন্ন করতে গেলে নির্বাচনটাও শেষ করতে হবে, এবং সেটার মধ্যে যে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, যেটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি। সবগুলো দিক থেকে বিবেচনা করলে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বিকাশের জন্য খুব জরুরি প্রশ্ন। ফলে এই প্রক্রিয়াতে আমরা বিশ্বাস রাখতে চাই।